ওকে, তো আমাদের এই ক্লাসটি তোমরা হয়তোবা দেখেছো গত দুদিন ধরে করানোর আমরা চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্কের একটু অসুবিধার জন্য সম্ভব হচ্ছিল না। তো আশা করি এখন তোমরা শুনতে পারছো। একটু আমাকে লিখে জানিয়ে দেবে তো যে তোমরা শুনতে পারছো কিনা বা তোমাদের কাছে আওয়াজটা ক্লিয়ার কিনা। আর আরেকটা বিষয়, এর আগের দিন একটুখানি আমরা 10 নম্বর পর্যন্ত হয়তো করে ফেলেছিলাম, ঠিক আছে? তো 10 নম্বর পর্যন্ত আমরা ডিসকাশন করে ফেলেছিলাম এবং আমাদের বিষয় ছিল হচ্ছে হায়ার এডুকেশন যে আমাদের ইউনিটটি আছে তার মধ্যে পলিসিস অ্যান্ড গভর্নেন্সকে নিয়ে, পলিসিস এবং গভর্নেন্সকে নিয়ে মূলত আমাদের এই টোটাল ইউনিটটা চলছে। এবং সেইখানে কিছু আমরা দেখব যে কোন ধরনের পলিসিসগুলো তৈরি হচ্ছে বা সেই পলিসিসগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের যে ধরনের ইনিশিয়েটিভগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো থেকে আমরা প্রশ্ন মানে উত্তরগুলোকে জানার চেষ্টা করব। আর টোটাল সেশনটাকে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের মধ্যে রেখেছি। কারণটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের মধ্যে থাকলে একটু এনগেজমেন্ট থাকে, সবাই একটু এনগেজ হয়ে থাকার চেষ্টা করে, ঠিক আছে? তো শুধুমাত্র এক নাগারে পড়িয়ে গেলে অনেকেই একটু ধৈর্য শক্তি হারিয়ে ফেলে। তো ওই জায়গাতে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের মাধ্যমে টোটাল সেশনটাকে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবে ক্লাসটিকে করার এবং যারা যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে, এবং আমি যদিও বা মাঝেই জানিয়ে দেবো যে কিভাবে তোমরা নোটটি পাবে। এই যে টোটাল যে আজকের যে নোটটি থাকবে বা টোটাল যে আমি তোমাদের আজকে সলভ করাবো, প্রায় ধরে নাও 50-এর উপরে কোশ্চেন থাকবে। এই টোটাল সলভের আমি তোমাদের কথা দিচ্ছি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে মূলত থাকবে। জানো কি না, তুমি যদি একদম বিষয়টার সম্পর্কে অতটা অবগতও না থাকো তবুও যেন তোমার মধ্যে ধারণা তৈরি হতে পারে যে কি কি বিষয় এখানে রয়েছে, কোন কোন জায়গাগুলোকে তোমাকে বেশি করে ফোকাস করতে হবে, কোন বিষয়গুলোকে ভালোভাবে বেটার থেকে বেটার ওয়েতে পড়তে হবে, ঠিক আছে? তো এবং এগুলোকে যদি তুমি যা নোটগুলো আজকে আমরা দেবো সেগুলোকে যদি তোমরা একটু সেভ করে রেখে দাও, পরীক্ষার আগে দেখবে এটা ব্রহ্মাস্ত্রের মতো কাজে লাগবে। মিলিয়ে নিও। তো ঠিক আছে, আমরা আর কথা না বলে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। আমরা 10 পর্যন্ত যতদূর সময় এর আগের দিন করেছি। এবার 11 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে? দ্য প্রিন্সিপাল অফ কাউন্সিল অফ মিনিস্টার্স রেসপন্সিবল টু দ্য লোয়ার হাউস ইজ টেকেন ফ্রম। এটাকে এই যে প্রিন্সিপাল অফ কাউন্সিল অফ মিনিস্টার্স, ঠিক আছে? তো এই যে আমাদের কাউন্সিল অফ মিনিস্টার্সদের থাকে বা এই যে আমরা কাউন্সিল অফ মিনিস্টার্সদের দেখি, তো এরা কিসের এই যে রেসপন্সিবল থাকে মিনিস্টারেরা, তো এটা বেসিক্যালি কোথা থেকে আমরা নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, ইউকে থেকে নাকি জাপান থেকে? কোনখান থেকে আমরা এটা নিয়েছি? তো সঠিক কি হয়ে যাবে আমাদের? ইউকে থেকে কিন্তু এটা আমরা নিয়েছি। বলছে দ্য অফিস অফ স্পিকার ইন লোকসভা ইজ এ ফিচার অ্যাডপ্ট ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। সবাই লিখে অ্যান্সার দেবে। এই যে অফিস অফ দ্য স্পিকার, ঠিক আছে? তো ইন লোকসভা, স্পিকারের যে অফিস আছে লোকসভাতে, এই যে ফিচারটি আছে এটা আমরা অ্যাডপ্ট করেছি কোনখান থেকে বা কোথা থেকে এই বিষয়টাকে আমরা অ্যাডপ্ট করেছি? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করে, সবাই অ্যান্সারকে আমি দেখার চেষ্টা করছি। সেটাও হবে ইউকে। যতদূর সময় এর আগের দিনও মানে এগুলোকে করেছিলাম আমরা। বলেছে দ্য ফিচার অফ রিটেন কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্ট বাই ইন্ডিয়া ফ্রম। বলছে এই যে রিটেন কনস্টিটিউশন, এই যে ফিচারটা, এটা আমরা কোথা থেকে অ্যাডপ্ট করেছি বা কোথা থেকে এটাকে আমরা নিয়ে এসেছি? রিটেন কনস্টিটিউশন আমরা জানি ইউকের যে কনস্টিটিউশন আছে সেটা একদম লিখিত আকারে নেই, মানে তথাকথিত যে লিখিত ফরম্যাট থাকে ওই ফরম্যাটে নেই। আছে, তাদেরও আছে, কিন্তু ওই ফরম্যাটে নেই তথাকথিতভাবে আমরা যে লিখিত ফরম্যাটটা বলে থাকি। তো এই যে রিটেন কনস্টিটিউশনের যে সিনারিওটা আছে এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা ইউএস থেকে পেলাম। কোথা থেকে পেলাম? ইউএস থেকে পেয়েছি। বলছে দ্য প্রেসিডেন্ট বিং দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স ইন ইন্ডিয়া ইজ এ ফিচার borrowed from। প্রেসিডেন্ট মূলত কি থাকবেন? সুপ্রিম কমান্ডার থাকবেন আর্ম ফোর্সের, ঠিক আছে? তো আমাদের সেনাবাহিনীর একদম সুপ্রিম কমান্ডার থাকবেন প্রেসিডেন্ট। এই যে বিষয়টি আছে এটা আমরা কোথা থেকে পেয়েছি বা কোথা থেকে আমরা নিয়েছি? এটাও কিন্তু আমরা ইউএস থেকে নিয়েছি, ঠিক আছে? তো তোমরা দেখবে ইউএসএ কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন হয় এবং সেই জায়গাটা আমরা দেখি। আমরা আমাদের দেশে ডিরেক্টলি প্রেসিডেন্টকে আমরা ইলেক্ট করতে পারি না, ঠিক আছে? তো তোমরা হয়তো বা জানো সবাই আমরা ডিরেক্টলি করতে পারি না, কিন্তু হ্যাঁ ইনডিরেক্টলি করি। কিন্তু ইউএসএতে যেটা হয় সেখানেও কিন্তু একটা ডিরেক্ট যে একটা ইলেকশনের প্রসেস সেটা কিন্তু রয়েছে। বলছে দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই দ্য। বলছে এই যে ফান্ডামেন্টাল রাইট
এই যে মৌলিক অধিকার, এই যে বিষয়টি আছে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা কোথা থেকে ইন্সপায়ার হয়েছে? নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? কোনখান থেকে আমরা এটাকে ইন্সপায়ার হতে দেখি? তো কি হয়ে যাবে? আমেরিকান বিল অফ রাইটস থেকে কিন্তু আমরা এটা ইন্সপায়ার হয়েছি। তো এটা মাথায় রাখবো আমরা। তারপর হচ্ছে দ্য আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ। কি বলেছে? আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া কাম ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। এটা কোথা থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে? এই যে ইন্ডিয়া আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এটা আমরা কোনখান থেকে নিয়েছি? ইউকে থেকে, কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া, কোনখান থেকে আমরা এটা নিয়েছি? তো মাথায় রাখবো আমরা এটা নিয়েছি কোথা থেকে? ইউএস থেকে, তাই না? বলছে দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ। এই যে আমরা প্রস্তাবনা দেখি ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সবাই এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই চেষ্টা করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই যে আমরা প্রিয়াম্বল দেখি বা প্রস্তাবনা দেখি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, তো এই যে প্রিয়াম্বল, এটা আমরা কোথা থেকে ইন্সপায়ার হয়েছি, কোথা থেকে এই প্রিয়াম্বলটাকে নেওয়ার চেষ্টা করেছি? কি মনে হচ্ছে তোমাদের, কোনটা সঠিক অ্যান্সার হতে পারে? কোনখান থেকে আমরা এই প্রিয়াম্বলটাকে নেওয়ার চেষ্টা করেছি? অবশ্যই অবশ্যই কোথা থেকে? ইউএস থেকে, তাই না? বলছে দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডপ্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। এই যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, এই যে আমরা ফান্ডামেন্টাল, আমরা একটু আগে পড়লাম মৌলিক অধিকার, এটা হচ্ছে মৌলিক কর্তব্য। এই কর্তব্য এটা আমরা কোথা থেকে নিয়েছি বা কোনখান থেকে সেই আইডিয়াটাকে অ্যাডপ্ট করেছি আমরা? কি হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো, কি হতে পারে তোমাদের, কি মনে হচ্ছে? যারা যারা ইউএসএসআর বলছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো, অর্থাৎ এটা আমাদের ইউএসএসআর, যদিও বা এখন ইউএসএসআর মানে ফুল নেই, ভেঙে গেছে, টুকরোতে বিভক্ত হয়ে গেছে, কিন্তু তখনকার সময় ইউএসএসআর এর এক্সিস্টেন্স ছিল, তখন কিন্তু আমরা এটা ইউএসএসআর থেকে নিয়েছি। তারপর বলছে দ্য 5 years প্ল্যান, যেটাকে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলি, ইন ইন্ডিয়া ওয়ার ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা আমরা কোনখান থেকে ইন্সপায়ার হয়ে এই পরিকল্পনাগুলোকে নিয়েছি? কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দ্য 5 year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়ার ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা আমরা কোথা থেকে নিয়েছি বা কোনখান থেকে নিয়েছি? কি হতে পারে? কোনটা সঠিক অ্যান্সার হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? এটা আমরা নিয়েছি কোথা থেকে? ইউএসএসআর থেকে, ঠিক আছে? তো কোথা থেকে নিয়েছি? ইউএসএসআর থেকে নিয়েছি। তারপর বলছি দ্য কনকারেন্ট লিস্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এই যে কনকারেন্ট লিস্ট, কারণ এই যে অ্যান্সার দেবে সবাই, সেই ভিত্তিতে তোমরাই পরবর্তীকালে যাচাই করতে পারবে যে তোমার কতগুলো ঠিক হলো, কতগুলো তুমি ঠিক করতে পারলে, ঠিক আছে? তো দেখো বলেছে কনকারেন্ট লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ। এই যে কনকারেন্ট লিস্ট আমরা বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে কিনা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যে বিষয়গুলোতে তারা মিলেমিশে কাজ করে, ওগুলোকে আমরা কনকারেন্ট লিস্ট বলে থাকি। তো এই বিষয়গুলো যে মিলিত রূপে কাজ করছে, তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে এটা অ্যাডপ্ট করা হয়েছে কোথা থেকে? জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, নাকি আয়ারল্যান্ড থেকে? কি হতে পারে? এটা কিন্তু এই যে কনকারেন্ট লিস্টের যে কনসেপ্টটি আছে, এটা কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, ঠিক আছে? অস্ট্রেলিয়ার কনসেপ্ট থেকে কিন্তু এটাকে আমরা বড় করেছি। এরপরে দেখো আরেকটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য কনস্টিটিউশন অফ। এই যে ল্যাঙ্গুয়েজ কি হবে, প্রিয়াম্বলের ল্যাঙ্গুয়েজ কি হবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এটা ইনফ্লুয়েন্স হয়েছে কনস্টিটিউশন অফ কোনখান থেকে? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নাকি ইউএসএসআর? ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা থাকবে প্রস্তাবনার, সেটা কি ধরনের হবে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, সেটা কি ধরনের হবে? এটা আমরা কোথা থেকে নিয়েছি বা কোন জায়গা থেকে এটাকে আমরা নিয়েছি? অবশ্যই অবশ্যই মাথায় রাখবো আমরা এটা ইউকে থেকে নিয়েছি। আমরা কোথা থেকে নিয়েছি? আমরা ইউকে থেকে। বলছে দ্য ল on which the Supreme Court function in India has its influence from the constitution of। বলেছে ল on which the Supreme Court function, এই যে সুপ্রিম কোর্টের যে ফাংশনালিটি আছে, এইটা কোন কনস্টিটিউশন থেকে ইন্ডিয়াতে ইনফ্লুয়েন্স হয়েছে বা ইন্ডিয়া ইনফ্লুয়েন্স হয়েছে কোন কনস্টিটিউশন থেকে? এটা কিন্তু আমরা মাথায় রাখবো জাপানের যে কনস্টিটিউশন আছে সেখান থেকে কিন্তু আমরা ইনফ্লুয়েন্স হয়ে সেই অনুসারে আমাদের দেশে সেটাকে অ্যাডপ্ট করেছি। বলছে দ্য প্রভিশন অফ দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি ওয়াজ টেকেন ফ্রম দ্য। এই যে যখন এমার্জেন্সি চলবে, এই এমার্জেন্সি চলাকালীন ফান্ডামেন্টাল রাইটসগুলোকে সাসপেন্ড করা হবে, এই যে বিষয়টি বা এই যে প্রভিশনটি, এটা আমরা কোনখান থেকে নিয়েছি বা কোন
কনস্টিটিউশন থেকে নিয়েছি। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, লিখে সবাই জানাবে, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবারটা আমি দেখছি। কেন বলছি অ্যান্সার দিতে, কারণটা হচ্ছে তোমরা যদি অ্যান্সার দাও তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোনটা তোমার ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। হ্যাঁ, সেটা জানান থাকবে মনের মধ্যে যে না এই বিষয়গুলোকে ভুল করা যাবে না বা এই বিষয়গুলোকে ঠিক করতে হবে। তো অবশ্যই এখানে কিন্তু সবাই অ্যান্সারটা দাও। তো কি বলেছে, দ্য প্রভিশন অফ দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি ওয়াজ টেকেন ফ্রম দ্য, এই যে এমার্জেন্সির সময় যে ফান্ডামেন্টাল রাইটসগুলো সাসপেনশন হয় এটা আমরা কোথা থেকে নিয়েছি বা কোথা থেকে পেয়েছি? 23rd কি হবে? এটা হচ্ছে আমাদের ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি, জার্মানি থেকে আমরা নিয়েছি। ঠিক বলছে, দ্য স্কিম অফ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার ইন ইন্ডিয়া ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ, এই যে স্কিম অফ ফেডারেশন, অ্যান্ড তোমরা জানো আমাদের দেশ ফেডারেল স্ট্রাকচারে চলে, তাই না? সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, এটাকে আমরা বলি ফেডারেল স্ট্রাকচার। তো এটাতে যেহেতু আছে, এইটা কনস্টিটিউশনে কিসের মানে কোন কোন দেশের কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার হয়ে সেই জায়গাতে মূলত তৈরি হয়েছে? কোনটা হতে পারে? কানাডা, তাই না? এটা আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? কানাডা। বলছে দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দেখবে যত আমাদের স্টেট গভর্নমেন্টের যত ধরনের পলিসিসগুলো আসে সেই পলিসিসগুলো একটা নির্দিষ্ট কাঠামো থেকে উঠে আসে, মানে ওই কাঠামোর বাইরে গিয়ে পলিসিসগুলো আসতে পারে না। তো সেটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি। ইন ইন্ডিয়া ওয়াজ বড়ো ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, এই যে আমরা পলিসিসগুলোকে নিচ্ছি এটা আমরা কোথা থেকে বড় করেছি বা কোথা থেকে নিয়েছি, এই পলিসিসগুলোকে নেওয়ার যে প্রবণতা সেটা আমরা কোথা থেকে নিয়েছি? সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো যে এটা পারছো কিনা। এই যে পলিসিসগুলো, হ্যাঁ, বা ধরে নাও কনসেপ্ট অফ যেটাকে আমরা বলছি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, স্টেট কী ধরনের পলিসিসগুলোকে নেবে, এই জায়গাগুলোকে আমরা কোন দেশ থেকে বড় করেছি বা কোন দেশ থেকে এগুলোকে আমরা নিয়ে এসেছি? সবাই একটুখানি মনোযোগ সহকারে যদি অ্যান্সার দাও তাহলেই কিন্তু পারবে। বলো তো দেখি কী হতে পারে? আয়ারল্যান্ড থেকে নিয়েছি। হ্যাঁ, তো মাথায় রাখবে পরীক্ষায় যদি দেওয়া থাকে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তাহলে আমরা একদম ক্লিয়ারলি যেন মাথায় রাখি এটা কোথায় হয়ে যাবে? আয়ারল্যান্ড থেকে হয়ে যাবে। বলছে দ্য মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইনফ্লুয়েন্সড বাই দ্য কনস্টিটিউশন অফ, এই যে ইলেকশন অফ প্রেসিডেন্টের যে ইলেকশন হচ্ছে, এই যে আমরা প্রেসিডেন্টের যে ইলেকশনের প্রক্রিয়াটা দেখি ইন্ডিয়াতে, এটা ইনফ্লুয়েন্স হচ্ছে কোন কনস্টিটিউশন থেকে? এটা যদি আমরা দেখি ইনফ্লুয়েন্স হচ্ছে, এটা কোন কনস্টিটিউশন থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে? কানাডা, হ্যাঁ, বা ইউএসএসআর, আয়ারল্যান্ড, জার্মানি, কোথা থেকে এটাকে আমরা ইনফ্লুয়েন্স হতে দেখছি? সবাই অ্যান্সার দেবে। কি হতে পারে? যে প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হবে এই জায়গাটা। তো মাথায় রাখবো এটা আমরা আয়ারল্যান্ড থেকে কিন্তু পেয়েছি। কোথা থেকে পেয়েছি? আয়ারল্যান্ড থেকে পেয়েছি। ওকে, ক্লিয়ার? মাথায় রাখবে এগুলোকে। বলছে দ্য নমিনেশন অফ মেম্বার্স ইন রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট ইজ এ ফিচার অ্যাডপ্ট ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, এই যে নমিনেশন অফ মেম্বার্স, এই যে মেম্বার্সদের যে নমিনেশন করা হয় রাজ্যসভাতে, এই যে ফিচারটা আমরা অ্যাডপ্ট করেছি কনস্টিটিউশনের, এটা আমরা কোথা থেকে করেছি? সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে করেছি নাকি আয়ারল্যান্ড থেকে নাকি জাপান থেকে নাকি ইউএস থেকে, কি কোনখান থেকে আমরা এটা নিয়েছি বা করেছি? এটা হয়ে যাবে কি? এটাও আমরা পেয়ে যাব আয়ারল্যান্ড থেকে। বলছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ওয়াজ ইন্ট্রোডিউসড, প্রভিন্সিয়াল অটোনমি ওয়াজ পাসড ইন, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তোমরা যারা যারা একটুখানি হিস্ট্রিটাকে ভালোভাবে পড়েছো তারা সবাই ভালোভাবে জানো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মূলত যখন এসেছিল সেই জায়গাতে মূলত আমাদের একটা দাবি তোলা হয়েছিল আমাদের স্বদেশীদের দ্বারা যে সেখানে একটা ফেডারেল স্ট্রাকচার তৈরি করবার, কিন্তু সেটা না করে পরবর্তীকালে দেখা যায় যে ব্রিটিশ গভর্নমেন্ট সেখানে মূলত ডায়ার্কি সিস্টেম নিয়ে আসে। তো এখানে যেটা প্রশ্ন করেছে, কারণ ফেডারেল স্ট্রাকচারের শুরুটা ওখান থেকেই ধরে নাও, তো এখানে প্রশ্নটা এইভাবেও পরীক্ষাতে সেট করতে পারে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্যাট ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি, এটা কবে পাস্ট হয়েছিল? কবে এটাকে আমরা পাস্ট হতে দেখি? তো মাথায় রাখবো আমরা 1935, কবে? 1935 কিন্তু এটাকে পাস্ট হতে আমরা দেখেছিলাম। বলছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 প্রপোজড এ, তো এটা কি ধরনের একটা সিস্টেমকে প্রপোজ করে বা কি ধরনের একটা সিস্টেমকে নিয়ে আসে? ফেডারেল গভর্নমেন্ট আনে ঠিকই, কিন্তু ওটা ডায়ার্কি সিস্টেমে আসে, সেটাকে একদিন আমি হয়তো বা তোমাদেরকে বুঝিয়ে দেবো। বলছে দ্য কনসেপ্ট অফ ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য, এই যে ডায়ার্কি সিস্টেমটা প্রথম কোথায় ইন্ট্রোডিউস করা হলো? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দ্য কনসেপ্ট অফ ডায়ার্কি অ্যাট দ্য সেন্টার ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এই যে ডায়ার্কি সিস্টেমটা আছে সেন্টারে, এটা ইন্ট্রোডিউস কোথায় হলো?
বা কোন সময় হলো এই ইন্ট্রোডিউসটা বা ইন্ট্রোডিউস হওয়ার প্রক্রিয়াটা আমরা কখন দেখতে পেলাম? এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ, তাই না? একটু আগে আমরা বললাম, ঠিক আছে? তো এগুলোকে কিন্তু খুব সচেতনভাবে মাথায় রাখতে হবে। বলছে দ্য আইডিয়া টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট গিভেন বাই, এই যে আইডিয়াটি এসেছিল যে ইন্ডিয়ার একটা কনস্টিটিউশনের বেস হওয়া উচিত, এটা ফার্স্ট গিভেন বাই, কে প্রথম দিয়েছিল এই আইডিয়াটি? এটা খুব ইম্পর্টেন্ট। কে প্রথম এই আইডিয়াটি মূলত দিয়েছিল? কি হতে পারে? এটা হচ্ছে এম.এন. রয়, তাই না? এম.এন. রয় হয়ে যাবে। বলছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড ইন, আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হলো ইন্ডিয়াতে, সেটা কবে হলো? সেটা কবে হলো? কোনটা হতে পারে বলো দেখি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যার ভিত্তিতে কনস্টিটিউশনের প্রক্রিয়াটা চলবে। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মড ইন, কবে এটা ফর্ম হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটি? তো এটা হয়ে যাবে 1946-এ কিন্তু এটা ফর্মেট হলো বা ফর্ম হলো। দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক প্লেস অন, বলছে ফার্স্ট মিটিং কবে এই কনস্টিটিউয়েন্ট, এই যে আমাদের কনস্টিটিউশন তৈরি করবার যে একটা অ্যাসেম্বলির একটা যে জায়গা তৈরি হলো, এটা ফার্স্ট কবে হলো? কবে এটা ফার্স্ট আমরা হতে দেখলাম? বলো দেখি, সবাই অ্যান্সার দাও, মাথায় রাখবে। এটা হচ্ছে 9 ডিসেম্বর 1946-এ, 9 ডিসেম্বর 1946-এ, ঠিক আছে? তো ওই যে বললাম একদম বেসিক থেকে, যেই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে, সে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাব। তোমরা নিশ্চয়ই ধরতে পারছো, যারা আগের দিনের ক্লাসটা করেছো তারা একটু হলেও ধরতে পারছো যে কিভাবে আমি একদম বেসটাকে ধরে ধরে আস্তে 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 কনস্টিটিউশনে ঢুকছি, তারপরে কনস্টিটিউশন কি কি বলবে সেগুলোতেও ঢুকে যাব। বুঝতে পারছো প্রসেসটা? বুঝতে পারছো তো? ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দেবে। অনেকেই কিন্তু এখনো পর্যন্ত লাইক করোনি ক্লাসটি, এখনও কিন্তু অনেকে লাইক করোনি, লাইক করে দেবে, কারণ এই ধরনের ক্লাস তোমরাও বোঝো, তোমাদের একদম ফ্রি অফ কস্ট এটা টোটাল পিডিএফ দিয়ে দেবো যারা যারা ক্লাসটি করবে, ঠিক আছে? একটা কোড দিয়ে দেবো, ওই কোডটা হোয়াটসঅ্যাপে জানালেই তোমাদের কাছে রীতিমতো পিডিএফটা একদম ফ্রি অফ কস্ট চলে যাবে। তো অবশ্যই একটু এই ধরনের পরিশ্রমের জন্য আমাদেরও একটু মোটিভেশন দরকার, তাই না? যেন আমরা তোমাদের এই পরীক্ষার আগে একটু হলেও তোমাদেরকে বেটার ম্যানারে তৈরি করে দিতে পারি। তো অবশ্যই অবশ্যই লাইক করবে এবং চেষ্টা করবে এই ক্লাসটিকে অন্যদের কাছেও শেয়ার করবার, যেন কিনা অন্যরাও এই ধরনের ফ্রি ক্লাসেসগুলো বাংলা ভাষায় করতে পারে। কারণ তোমরা হয়তো বা দেখবে আমাদের বাংলা ভাষায় এই ধরনের ক্লাস খুব ইউটিউবে খুব রেয়ার রয়েছে, তাই না? যদি তোমাদের কাছে থেকে থাকে যে কিনা কন্টিনিউয়াসভাবে এই ধরনের ক্লাস করা, আমাকেও তার ইউটিউব লিঙ্কটা দেবে, আমিও দেখব কতটা তারা করাচ্ছেন। কিন্তু তোমরা যদি বেসিক্যালি দেখো ইউটিউবে কিন্তু হ্যাঁ হিন্দি ভাষী ক্লাস অনেক পাবে বা ইংলিশ ভাষী ক্লাস অনেক পাবে, বাংলা ভাষী ক্লাস কিন্তু তুলনামূলকভাবে খুব কম রয়েছে নেট সেটের ক্ষেত্রে আমি বলছি। তো চেষ্টা করবে সবাই মূলত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার, যারা একদমই নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার চেষ্টা করবে এবং আরও চেষ্টা করবে যেন এই ধরনের ক্লাসেসগুলোকে তোমাদের নিয়ে আসতে পারি, আমাদের মোটিভেশন দেওয়ার জন্য লাইক করবে। কিন্তু করেছো সবাই লাইক? একটু জানাবে লাইক করেছো? বেশ, ঠিক আছে। এরপরে যদি দেখি আমরা, দ্য অ্যাডহক চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ, বলেছে অ্যাডহক চেয়ারম্যান কে ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, যিনি কিনা একদম অ্যাডহক চেয়ারম্যান ছিলেন, তার নাম কি? তিনি হচ্ছেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ পার্মানেন্ট চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন, মানে কোন ডেটে এখানে রাজেন্দ্র প্রসাদ মূলত ইলেক্টেড হন অ্যাজ এ পার্মানেন্ট চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একদম পার্মানেন্ট চেয়ারম্যান হিসেবে তিনি ঘোষিত হন। কবে হবে? 11 ডিসেম্বর 1946, তাই না? বলেছে দ্য অবজেক্টিভ রেজলিউশন হুইচ লেটার বিকেম দ্য বেসিস অফ প্রিয়াম্বল ওয়াজ ইন্ট্রোডিউস বাই, বলেছে অবজেক্টিভ রেজলিউশন যেটা কিনা পরবর্তীকালে বেসিস অফ প্রিয়াম্বল ধরা হয়ে থাকে বা প্রস্তাবনার ভিত্তিভূমি হিসাবে ধরা হয়ে থাকে, এটা কে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন? আশা করি এটা সবাই পারবে বা সবাই এই জায়গাটাকে মানে ধরতে পারবে। একটু সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তো আমি ওয়েট করছি, সবাই অ্যান্সার দেখার চেষ্টা করছি, সবাই একটু কষ্ট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এটার কে এটাকে এনেছিল বা এই কমিটির যদি আমরা দেখি, হ্যাঁ, বা প্রিয়াম্বলের এটা প্রথম ইন্ট্রোডিউস যিনি করেন তিনি কে হবে? একদম যারা যারা জওহরলাল নেহেরু দিয়েছো, একদম সঠিক অ্যান্সার দিয়েছো। দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, বলেছে যিনি কিনা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান রয়েছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, তার নাম কি? যিনি কিনা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান রয়েছেন তার নাম কি?
বলো দেখি, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ড্রাফটিং কমিটির যিনি কিনা এখানে চেয়ারম্যান ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যিনি, তার নাম কি? একদম ডক্টর ভীমরাও আম্বেদকর। আজকের পিডিএফটি তোমরা যেটা পাবে দুটি ভাবে পাবে, হ্যাঁ, মানে দুটো কোড পাবে, দুটোকে কোডকে একসাথে করে তারপর তোমরা জানাবে। ক্লাসের মাঝে একটা কোড দেবো, ক্লাসের শেষে একটা কোড দেবো, ঠিক আছে? তো সবাই একটুখানি চেষ্টা করবে ক্লাসটিকে মনোযোগ সহকারে কিন্তু করার। তো ক্লাসের মাঝের কোডটাকে এখনই দিয়ে দিচ্ছি, ক্যাপিটালে থাকবে সব, HES, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লাসের মাঝে মূলত এই কোড। তারপরে ক্লাসের শেষের দিকে আরেকটা কোড দেবো, সেখানে মূলত বাকি যেটা দেবো ওটা শুধু পাশে বসিয়ে তারপরে তোমরা মূলত হোয়াটসঅ্যাপে জানাবে, তারপরে তোমরা পেয়ে যাবে। তো আমি ক্লাসটা করাই, তারপরে পরের কোডটাকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, বলছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাপ্রুভ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অন, বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা আছে সেটা অ্যাপ্রুভ করে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে কবে এটা এই অ্যাপ্রুভ হয়ে যায় আর কি, সেটা হবে 26শে নভেম্বর 1949। ওকে, বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট অন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে এফেক্টে আসে, মানে হচ্ছে কবে আমরা এটাকে একদম জেনুইনলি স্টাবলিশ হতে দেখি, কবে হবে দেখি, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু এফেক্ট অন, কবে এটা এফেক্টে আসে, কি হতে পারে? সবাই অ্যান্সার দাও। একদম 26শে জানুয়ারি 1950-তে। কবে এফেক্টে আসে? 26শে জানুয়ারি 1950-তে। বলছে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক হাউ লং টু কমপ্লিট দ্য কনস্টিটিউশন, বলেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মূলত কতটা সময় নিয়েছিল টোটাল কনস্টিটিউশনকে কমপ্লিটেড করতে বা টোটাল কনস্টিটিউশনকে কমপ্লিট করে দিতে, কোনটা হতে পারে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক হাউ লং টু কমপ্লিট দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মূলত কতটা সময় নিয়েছে, হ্যাঁ, কমপ্লিটেড করতে, কোনটা হতে পারে? দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক হাউ লং টু কমপ্লিট দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনকে কমপ্লিট করতে কতটা সময় নিয়েছে? সবাই অ্যান্সার দাও দেখি। একদম 2 years 11 months 8 days। ইন্ডিয়া বিকেম এ রিপাবলিক অন, ইন্ডিয়া রিপাবলিক হয়েছে কত সালে? ইন্ডিয়া রিপাবলিক হয়েছে কত সালে বা কোন ডেটে? দেখো তো কোনটা হতে পারে, আশা করি সবাই পারবে এটা। 26 জানুয়ারি 1950। ইনিশিয়ালি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাড হাউ মেনি আর্টিকেল, মানে শুরুর দিকে প্রাথমিকভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ঠিক কতগুলো আর্টিকেল ছিল প্রাথমিকভাবে যদি আমরা দেখি? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে দেখবে শুদ্ধ অশুদ্ধর দিকে কিন্তু তোমাকে বেশি করে প্রশ্ন দেবে, তো একটু মনোযোগ সহকারে কিন্তু এগুলোকে করবে। 395। ওকে, বলেছে অ্যাট দ্য টাইম অফ ইটস কমেন্সমেন্ট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাড হাউ মেনি পার্টস, কতগুলো পার্ট ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের? বলো দেখি সবাই। ইন্ডিয়ান কনস্টিটিউশনের যদি আমরা পার্টগুলোকে হিসাব করি তাহলে এক্স্যাক্টলি কতগুলো পার্ট ছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনের? যদি আমরা পার্টগুলোকে হিসাব করি কতগুলো পার্ট পাবো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল? সেই ক্ষেত্রে আমরা কিন্তু 22 পার্টস কিন্তু সেই জায়গাগুলোতে আমরা পেয়ে যাই। দ্য নাম্বার অফ শিডিউল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ইটস ইনসেপশন ওয়াজ, বলছে কতগুলো শিডিউল ছিল যদি আমরা দেখি ইন্ডিয়ান কনস্টিটিউশনের তার ইনসেপশনের সময়, তো কতগুলো শিডিউল ছিল বলো সবাই? এই তো দেখছি আমি, সবাই অ্যান্সার দিচ্ছ, সবাই অ্যান্সার দাও। কতগুলো শিডিউল ছিল? টোটাল কিন্তু 8খানা শিডিউল ছিল, ঠিক আছে? দ্য ফার্স্ট স্পিকার কি বলেছে? দ্য ফার্স্ট স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ, বলছে যিনি কিনা ফার্স্ট স্পিকার ছিলেন ইন্ডিপেন্ডেন্সের পরে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ফার্স্ট যিনি স্পিকার ছিলেন তার নাম কি? যিনি কিনা ফার্স্ট স্পিকার ছিলেন তার নাম কি বলো? কি হতে পারে? জেভি বা জিভি মভলানকার। ওকে, মাথায় রাখবো কিন্তু ফার্স্ট স্পিকার বলেছে, আসতে পারে পরীক্ষায়। ফার্স্ট যেগুলো ফার্স্ট থাকে ওগুলোকে একটু মাথায় রাখবে। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ইনিশিয়ালি কম্প্রাইজেস হাউ মেনি মেম্বার্স, টোটাল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল ওয়াজ ইনিশিয়ালি টু কম্প্রাইজ অফ হাউ মেনি মেম্বার্স, কতগুলো মেম্বার্সকে নিয়ে গঠিত ছিল? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কতগুলো মেম্বারকে নিয়ে এটা গঠিত হয়েছিল? The Constituent Assembly was initially to comprise how many members? কতগুলো মেম্বার্সদের নিয়ে এটা গঠিত ছিল? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, বলো।
389, তাই না? 389 মেম্বার্সদের নিয়ে কিন্তু এটা গঠিত হয়েছিল। ওকে, ইনিশিয়ালি যদি দেখি আমরা 389 ছিল। সবাই এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যতটুকু পারবে। ধরে নাও যতটুকু তোমার মনে হচ্ছে সেটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একটা ছোট্ট ইনফরমেশন একটু তোমাদের শেয়ার করি, কারণ অনেকেই জিজ্ঞেস করেছিলে যে নতুন ব্যাচ কবে শুরু হবে। তো তোমাদের বলে রাখি, আমাদের নতুন ব্যাচ অর্থাৎ ব্যাচ ইন্দ্রজিৎ সেটা শুরু হচ্ছে আমাদের 10ই মে থেকে। এই যে মে মাস 10 তারিখ থেকে শুরু হবে একদম ফাউন্ডেশন ব্যাচ। তোমাদের নেক্সট যে নেট সেট আছে ডিসেম্বরে, তোমাদের নেট এবং সেট দুটোই আছে, তোমরা সবাই জানো। সেইটাকে কমপ্লিটেড করানোর জন্য, সেটাতে তোমাদের একদম বেসিক থেকে তৈরি করে দেওয়ার জন্য মূলত এই ফাউন্ডেশন ব্যাচটি তৈরি করা। ঠিক আছে, একদম প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকবে, মান্থলি ফিস তোমরা দিতে পারবে। ঠিক আছে, তো নোটস বাংলা ইংলিশ দুভাষাতেই থাকবে। কোনো ক্লাস কোনো কারণে করতে পারলে না, ওটা অটোমেটিক তোমার আমাদের যে অ্যাপ আছে সেখানে দেখবে রেকর্ডেড আকারে থেকে যাবে। 100% লাইভ ক্লাস। মাথায় রাখবে ফাউন্ডেশন ব্যাচ কিন্তু এটা কিন্তু কোনো ধরে নাও যে এরকম ব্যাচ নয় যে যেখানে শর্টের মধ্যে সমস্ত কিছু শিখিয়ে ছেড়ে দেওয়া হবে, না, পুরো ডিটেলসে পড়ানো হবে, ডিটেলসে শেখানো হবে। ওর জন্য এটার নাম কিন্তু ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, তো এটা কিন্তু একদম ফাউন্ডেশন ব্যাচ। তো যারা যারা ইচ্ছুক আছো, দেখবে আমাদের ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাসের লিঙ্ক আছে বা ডেমো ক্লাস গ্রুপের লিঙ্ক আছে, ওই গ্রুপে যুক্ত থাকবে, ওখানে ডেমো ক্লাস আসবে, ওটাকে দেখো, দেখে তারপরে তোমার সুবিধে মতো তুমি তারপর জয়েন করতে পারো, অসুবিধে নেই। ঠিক আছে, তারপরে ডেমো ক্লাসটা দেখে তোমার যদি মনে হয় যে না আমার জন্য স্যারের ক্লাস একদম পারফেক্ট আছে, আমি যেভাবে বুঝতে চাইছি স্যার ওভাবেই বোঝাচ্ছেন, তাহলে তুমি জয়েন করে নেবে। ঠিক আছে, আর যদি তোমার মনে হচ্ছে ডেমো ক্লাস দেখে না আমি যেভাবে চাইছি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমার ডিসিশন রয়েছে। তো অবশ্যই ডেমো ক্লাসটা দেখবে, তাহলেই তুমি আইডিয়াটা পাবে যে কীভাবে ক্লাসগুলো করানো হবে। ঠিক আছে, তো ব্যাচ ইন্দ্রজিৎ নাম মাথা রাখবে। এর আগের ব্যাচ কিন্তু আমাদের ব্যাচ রুদ্র ছিল, গুলিয়ে ফেলবে না, এটা নতুন ব্যাচ একদম ফাউন্ডেশন ব্যাচ একদম। এটা হচ্ছে ব্যাচ ইন্দ্রজিৎ। এটা সামনের যে তোমাদের ডিসেম্বরের নেট সেট আছে, কারণ স্বাভাবিক ব্যাপার নেট সেটকে কোয়ালিফাই করতে হলে একটা সময় জুড়ে করতে হয়। ওই হুট করে 2-3 মাস আগে পড়া শুরু করে কখনোই নেট সেট কোয়ালিফাই করা সম্ভব নয়। তো ওর জন্যই আমাদেরও সিলেবাস কমপ্লিট করাতে সময় লাগে, কারণ এত বড় সিলেবাস। তো সেই জন্যই মূলত কিন্তু আগের থেকেই অ্যাডমিশন শুরু করিয়ে দিই আমরা। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই নিয়ে নেবে। বুঝতে পারলে? ওকে, তো আমরা মেইন টপিকে ফিরে আসি। তো আমরা যেটা পড়ছিলাম, তো এখানে 389 বলেছে হাউ মেনি মেম্বার্স ওয়ার টু বি ইলেক্টেড ফ্রম ব্রিটিশ ইন্ডিয়া টু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কতজন মেম্বার ওয়ার টু বি ইলেক্টেড হয়েছিল, মানে কতজন মেম্বার আমরা ইলেক্টেড হতে দেখেছিলাম ব্রিটিশ ইন্ডিয়া টু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। ব্রিটিশ ইন্ডিয়া থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন মেম্বার ইলেক্টেড হয়ে এসেছিল। তো মাথায় রাখবো আমরা 296 ওই সময়ের প্রেক্ষিতে বলা হচ্ছে। হাউ মেনি রিপ্রেজেন্টেটিভ ওয়ার টু বি ফ্রম দ্য নেটিভ স্টেট ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমাদের যে নেটিভ স্টেটসগুলো ছিল, কতজন রিপ্রেজেন্টেটিভ ছিল সেখান থেকে যারা কিনা উঠে এসেছিল, কতজন হবে? 93। দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য, খুবই ইম্পর্টেন্ট, একটু তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি বলেছে? দ্য প্রিয়াম্বল, যে আমাদের প্রস্তাবনা রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, বলছে দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য। এই যে প্রিয়াম্বল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এটা মূলত ইন্সপায়ার হয়েছে কোথা থেকে? আমেরিকান বিল অফ রাইটস থেকে, নাকি ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ দ্য রাইট অফ ম্যান অ্যান্ড সিটিজেন থেকে, নাকি আইরিশ কনস্টিটিউশন থেকে? কোনখান থেকে এটাকে আমরা নিই? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন। বলছে দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার ইন্সপায়ার বাই, বলছে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এটা কোথা থেকে ইন্সপায়ার হয়েছে? ফান্ডামেন্টাল রাইটসগুলো কোথা থেকে ইন্সপায়ার হয়েছে? তো আমরা এটা জানি আমেরিকান বিল অফ রাইটস থেকে এটা হয়েছে, আমরা এটা রিপিট হয়েছে, এর আগেও আমরা করেছি। দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওয়ার ইন্সপায়ার্ড বাই দ্য, বলেছে ডিরেক্টিভ প্রিন্সিপাল যেটা আমরা দেখতে পারি স্টেট পলিসির, আমাদের যে স্টেট আছে স্টেটের যে পলিসিসগুলো আছে, যে সেই পলিসিস, যে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস যেগুলো আছে, এগুলো ইন্সপায়ার হয়েছে কোথা থেকে? আমেরিকান গভর্নমেন্ট থেকে, আইরিশ কনস্টিটিউশন থেকে, অ্যাক্ট অফ 1935 থেকে, নাকি ফ্রেঞ্চ ডিক্লারেশন থেকে? কোনখান থেকে এটা ইন্সপায়ার হতে আমরা দেখি, বা কোনখান থেকে এটাকে ইন্সপায়ার হতে দেখা যায়? বলো দেখি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওয়ার ইন্সপায়ার বাই দ্য, কোথা থেকে এটা ইন্সপায়ার হয়েছে? 51 নম্বর কোশ্চেনটি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কোথা থেকে আমরা এটাকে ইন্সপায়ার হতে দেখি? একদম আইরিশ কনস্টিটিউশন থেকে, তাই না? এরপরে দ্য ফেডারেল সেট আপ ওয়ার ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ ইন্সপায়ার বাই, ফেডারেল সেট আপটা যেটা আছে, এই যে
আমরা ফেডারেল সেট আপটা যে দেখি আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টে, এটা আমরা কোথা থেকে পেয়েছি? আমেরিকান গভর্নমেন্ট অফ অ্যাক্ট অফ 1935, তাই না? এরপরে ইন্ডিয়া কি ধরনের? ইউনিটারি পলিটি নাকি ফেডারাল পলিটি নাকি প্রেসিডেন্সিয়াল পলিটি নাকি অথরিটেরিয়ান পলিটি? কোনটা হতে পারে? কি মনে হচ্ছে? এতক্ষণ থেকে তো আমি বক বক করে গেলাম, তাই না? তো এতটুকুর মধ্যে তোমাদের এখন কি মনে হচ্ছে যে ইন্ডিয়াকে আমরা এক্স্যাক্টলি নিচের অপশনগুলোর মধ্যে কোন অপশনের প্রেক্ষিতে ইন্ডিয়াকে আমরা ধরতে পারি? সবাই একটু লিখে জানাও। ইন্ডিয়াকে যদি আমরা বা একটা সিকোয়েন্সিয়ালি যদি ধরার চেষ্টা করি, তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? ইউনিটারি পলিটি আমরা বলবো, নাকি ফেডারাল পলিটি বলবো, নাকি প্রেসিডেন্সিয়াল পলিটি বলবো, নাকি অথরিটেরিয়ান পলিটি বলবো, নাকি কি বলবো আমরা ইন্ডিয়াকে? সবাই অ্যান্সার দাও। মাথায় রাখবো আমরা এটাকে আমরা কি বলবো? ফেডারাল পলিটি বলবো। আবারও রিপিট করছি, তাহলে কি বলবো আমরা এটাকে? ফেডারাল পলিটি বলবো। ওকে, বলছি ইন এ ফেডারাল সেট আপ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, বলেছে ফেডারাল সেট আপের ক্ষেত্রে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের ভূমিকাটা কি? তাদের ভূমিকা কি সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের? বলো দেখি, সবাই অ্যান্সার দাও। যখন আমরা বলছি ফেডারাল সেট আপ, আমরা জানি ফেডারাল সেট আপে মূলত দুটো গভর্নমেন্ট সিঙ্ক্রোনাইজিং ওয়েতে কাজ করে, বা ধরে নাও যে সেপারেটলি আলাদা আলাদাভাবে কাজ করে, এবং যখন তারা মানে একসাথে হয় তখন বেসিক্যালি ওটা কনকারেন্ট লিস্টে হয়। তো এটা মাথায় রাখবো আমরা, হ্যাভ সেপারেট শেফার্স অফ ফাংশনিং, তাদের নিজস্ব ভূমিকা আছে পার্টিকুলার একটা ফাংশনকে করবার ক্ষেত্রে। বলে যে ফর এ ফেডারাল সেট আপ টু ওয়ার্ক দেয়ার মাস্ট বি এ, বলছে ফেডারাল সেট আপ যদি কাজ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি থাকা অত্যন্ত জরুরি? কারণ দেখো, একটা ধরে না স্টেট গভর্নমেন্ট থাকবে, একটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, দুজনের মতামত আলাদা আলাদা থাকবে। এবার এটাকে যদি একদম পিওরলি খুব ভালোভাবে যদি আমরা চালাতে চাই এই ফেডারাল গভর্নমেন্টকে, তাহলে সেই ক্ষেত্রে কি থাকতে হবে? কোন বিষয়টা থাকতে হবে যেটা কিনা মাস্ট বি থাকা চাই, তবেই এটাকে বেটার ম্যানারে একদম ভালোভাবে পরিচালিত করে চালানো সম্ভব? কোন বিষয়টা থাকতে হবে বলে তোমাদের মনে হচ্ছে? ফর ফেডারাল সেট আপ টু ওয়ার্ক দেয়ার মাস্ট বি, কি মাস্ট থাকা জরুরি বা দরকার? বলো দেখি। মাথায় রাখবো রিটেন সুপ্রিম অ্যান্ড রেজিড কনস্টিটিউশন, ঠিক আছে? তো রিটেন থাকবে, লিখিত আকারে যেন কনস্টিটিউশনের সমস্ত কিছু বলা থাকে, সুপ্রিম একদম যেন থাকে, এবং রেজিড থাকে যেন কঠোর থাকে, যে ওটাকে কেউ ম্যানিপুলেট যেন করতে না পারে। বলছি ইন নর্মাল টাইমস ইন্ডিয়া ইজ এ ফেডারাল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট ডিউরিং, কোন সময় মূলত ইউনিটারি হয়? ঠিক আছে, তো নর্মাল টাইমে ইন্ডিয়া মূলত ফেডারাল থাকে ফর্মের ক্ষেত্রে, বাট ইউনিটারি ইন এ স্পিরিট ডিউরিং, কোন সময় আমরা ইউনিটারি হতে দেখি? তো মাথায় রাখবো আমরা এমার্জেন্সিসের ক্ষেত্রে, ঠিক আছে? কোনো কারণে যদি এমার্জেন্সি লেগে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউনিটারি হতে দেখি। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য, যদি আমরা বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে এটা এক্স্যাক্টলি কি? ইন্ডিয়ান কনস্টিটিউশন বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি, বা ইন্ডিয়ান কনস্টিটিউশন বলতে আমরা নিচের অপশনগুলোর মধ্যে কোনটাকে আমরা বলতে পারি যে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রেক্ষিতটা মূলত ধরে রেখেছে, বা এটা আমরা দেখতে পারি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ভিত্তিতে? কোনটা হতে পারে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য, মাথায় রাখবো, লেন্দিয়েস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে সব থেকে লেন্দিয়েস্ট কনস্টিটিউশন যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেইন ডিটেল অফ, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী ধরনের বিষয় বা কী ধরনের ডিটেল মূলত কন্টেইন থাকে? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যখন আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলছি সেখানে কী ধরনের বিষয় ডিটেলসে থাকে? অনলি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নাকি অনলি দ্য স্টেট গভর্নমেন্ট, নাকি বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, নাকি নাইদার দ্য সেন্ট্রাল নর দ্য স্টেট গভর্নমেন্ট? কোনটা তোমার মনে হচ্ছে সঠিক হবে? ঠিক আছে, তো এটা হয়ে যাবে আমাদের বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ঠিক, বলছে ইন্ডিয়া ইজ এ সভরেন স্টেট বিকজ ইটস গভর্নমেন্ট ইজ নট সাবজেক্ট টু, বলছে ইন্ডিয়াকে আমরা সভরেন বলে থাকি, কারণটা কি? এই যে গভর্নমেন্ট আছে ইন্ডিয়ার, ইজ নট সাবজেক্ট টু, এটা কি নয়? এটা জুডিশিয়ারি প্রেক্ষিতে যদি দেখি আমরা, বা লেজিসলেটিভ বা এনি আউটসাইড অথরিটি বা পিপল, যেই কোন ভিত্তিতে আমরা এটাকে ধরতে পারি? বলেছে এটা সভরেন এই অর্থে যে এনি আউটসাইড অথরিটি এটাকে কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে, ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট স্টেট বিকজ ইট হ্যাজ, বলছে ইন্ডিয়াকে আমরা সোশ্যালিস্ট স্টেট বলি কেন? ইন্ডিয়াকে আমরা কেন সোশ্যালিস্ট স্টেট বলি? ঠিক আছে,
ইন্ডিয়াকে কেন আমরা সোশ্যালিস্ট স্টেট বলি বা ইন্ডিয়াকে কেন সোশ্যালিস্ট স্টেট বলা হয়, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হতে পারে? একটু বুঝে অ্যান্সার দাও দেখি সবাই। ইন্ডিয়াকে কেন, ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট স্টেট বিকজ, ইন্ডিয়াকে কেন সোশ্যালিস্ট বলা হয়? সবাই অ্যান্সার দেবে। ইন্ডিয়াকে যে আমরা সোশ্যালিস্ট বলি কেন বলি, কারণটা কি? কারণ এটাতে মিক্সড ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ কিন্তু রয়েছে। ইন্ডিয়া ইজ এ সেকুলার স্টেট বিকজ দেয়ার ইজ, ইন্ডিয়াকে সেকুলার স্টেট বলা হয় কেন? কেন আমরা ইন্ডিয়াকে সেকুলার হিসাবে মূলত ধরে থাকি, বা কেনই বা ইন্ডিয়াকে আমরা সেকুলারিটির প্রেক্ষিতে দাবি করে থাকি? কি হতে পারে? কারণ এটার কোনো প্রকার রিলিজিয়ান স্টেট নেই, নো স্টেট রিলিজিয়ান, কোনো প্রকার রিলিজিয়ান স্টেট কিন্তু ইন্ডিয়ার নেই। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক বিকজ ইটস রুলার্স আর, বলেছে এটাকে আমরা ডেমোক্রেটিক রিপাবলিক বলতে পারি, কারণটা কি? ইটস রুলার্স আর। কেন আমরা মূলত ডেমোক্রেটিক রিপাবলিক বলতে পারি? কারণটা হচ্ছে যারা কিনা ইন্ডিয়ার রুলাররা থাকবেন, যারা কিনা মানে এক প্রকার শাসনে আসবেন বা বলতে পারো সরকার গঠন করবেন, তারা সবাই ইলেক্টেড হবেন বাই দ্য পিপল, অর্থাৎ সাধারণ মানুষের দ্বারা তারা ইলেক্টেড হয়ে আসবেন। ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য, বলছে যদি আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটাকে দেখি, পার্লামেন্টারি ফর্ম দেখি গভর্নমেন্টের, এখানে যে এক্সিকিউটিভ আছে ইজ রেসপন্সিবল, তারা রেসপন্সিবল। কেন তারা রেসপন্সিবল? যদি আমরা পার্লামেন্টারি ফর্ম দেখি গভর্নমেন্টের ক্ষেত্রে, তাহলে দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য, কেন রেসপন্সিবল এক্সিকিউটিভরা? ঠিক আছে তো, মানে কার কাছে? লেজিসলেচারের কাছে। ঠিক আছে তো, বলেছে দ্য থ্রি কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট আর, বলেছে থ্রি কনস্টিটিউয়েন্ট যারা কিনা ইন্ডিয়ান পার্লামেন্টের একটা বেসকে তৈরি করে, তো সেই জায়গাতে সেগুলো কি কি, বা সেগুলোকে আমরা কি হিসাবে ধরতে পারি? দেখি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বলছে থ্রি কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্টের তিনটি কনস্টিটিউয়েন্টকে যদি আমরা লক্ষ্য করি, সেগুলোকে আমরা কি কি পাবো বা কোন কোন বিষয়গুলোকে পাবো? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি হবে? প্রেসিডেন্ট থাকবেন, তারপরে হচ্ছে লোকসভা, তারপরে হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, বলছে দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য, বলছে কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া, তাকে আমরা কি বলি? যিনি কিনা কনস্টিটিউশনাল হেড, একদম সামনে থাকেন কনস্টিটিউশনে, তাকে আমরা প্রাইম মিনিস্টার বলবো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলবো, প্রেসিডেন্ট বলবো, স্পিকার অফ লোকসভা বলবো। কি হবে বলো দেখি, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তাকে আমরা কি বলবো? যিনি কিনা কনস্টিটিউশনাল হেড হবেন অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার ক্ষেত্রে, তাকে আমরা কি বলবো? দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া 65, একদম, তাকে আমরা কি বলবো? প্রেসিডেন্ট বলবো। দ্য হেড অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, যিনি কিনা গভর্নমেন্টের হেডে থাকেন বা গভর্নমেন্টের হেড হিসাবে পরিচালিত হন, হ্যাঁ, ওর জন্য বলেছে দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। কি হবে বলো দেখি, সবাই অ্যান্সার দাও। আবারও বলছি, অ্যান্সার দিলে কিন্তু তবেই ভয়টা কাটবে এবং দেখবে পরীক্ষাতে সঠিক ডিসিশন নিতে পারবে। এখানে ভুল হোক, পরীক্ষা হলে যেন ভুল না হয়, তাই না? তো এখানে কেউ তোমাকে দেখতে যাবে না, ইউটিউব এটা ফ্রি প্ল্যাটফর্ম, এখানে কেউ দেখতে যাবে না যে তুমি ভুল করলে কি ঠিক করলে, তোমাকে নিজেকেই দেখতে হবে এখানে। তো একটু তোমাকে নিজের থেকে সচেতন হয়ে, যে ওর জন্যই বলছি, যেহেতু আমি একটা তোমাদের প্ল্যাটফর্ম প্রোভাইড করি, তো তোমরা সেটাতে অ্যান্সার দিয়ে নিজেকে তৈরি করে নাও সবাই, বুঝতে পারলে তো? তো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর এখনও কিন্তু অনেকে লাইক করনি, লাইকটা করবে। আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইবটা করবে। লাইকটা মাস্ট বি করতে হবে, কারণ লাইক করলে তবেই তো আমরা মূলত বুঝতে পারবো যে তোমাদের ক্লাসগুলো কতটা ভালো লাগছে কি লাগছে না, তোমরা কতটা ইচ্ছুক কি ইচ্ছুক নও, সেই জায়গাগুলো রয়েছে। তাহলে নেক্সট ক্লাসেসগুলো, যেমন আমি তোমাদের বলেছিলাম ম্যাথ রিজনিং এর পরে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তারপরে মূলত তোমরা অনেকেই জানালে যে হায়ার এডুকেশনটাকে একটুখানি করাতে ওটা নাকি পিছিয়ে আছো তোমরা, তো তার জন্য আমি হায়ার এডুকেশন থেকে কিছু কোশ্চেন নিয়ে আসলাম। তো ম্যাথের রিজনিংটা আমি এটা PYQs-এর ভিত্তিতে করাবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ভিত্তিতে সলভ করাবো। তো যারা যারা ক্লাসগুলোকে করছো অবশ্যই লাইক করে দেবে, যেন এই ধরনের ক্লাসেসগুলোকে আনার জন্য আমিও একটু হলেও মোটিভেটেড পাই, যে না তোমরা ক্লাসগুলোকে ভালো হিসাবে দেখছো এবং সেই অনুসারে তোমাদের জন্য নতুন নতুন আরও নতুন নতুন ক্লাসেস নিয়ে আসবো আমি।
তো অবশ্যই চেষ্টা করবে মূলত ক্লাসগুলোকে লাইক করা, ঠিক আছে? তো কি বলেছে, দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। যদি আমরা হেড অফ দ্য গভর্নমেন্ট দেখি ইন্ডিয়ার, তাহলে কাকে পাবো আমরা? প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে, নাকি অ্যাটর্নি জেনারেলকে? হেড অফ দ্য গভর্নমেন্ট বলেছে, তাহলে কি হবে? গভর্নমেন্ট বলেছে কিন্তু প্রাইম মিনিস্টার। দ্য প্রসেস অফ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইউজুয়ালি রিকোয়ার্স এ। বলেছে যদি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে চাই বা সংশোধন করতে চাই, তাহলে কি কি বিষয়ের রিকোয়ারমেন্ট থাকে বা কোন বিষয়টা রিকোয়ারমেন্ট থাকে, কি ভিত্তিতে আমরা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারবো বা সংশোধন করতে পারবো? যদি আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে, তাহলে কি? তাহলে সেটা হচ্ছে মূলত সিম্পল মেজরিটি ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের মধ্যে সিম্পল জাস্ট মেজরিটি রাখতে হবে, মেজরিটি পেলেই সেই ক্ষেত্রে মূলত করা যাবে। বলছে অ্যামেন্ডমেন্ট ইনভলভিং দ্য গভর্নমেন্ট অফ স্টেটস রিকোয়ার্স দ্য কনসেন্ট অফ অ্যাটলিস্ট। বলেছে যদি আমরা অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে গভর্নমেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট কতটা কনসেন্ট দরকার হবে বা কতটা পরিমাণ এমন দরকার হবে যে এতজন সাপোর্ট করছে তবেই এটা অ্যামেন্ড করা সম্ভব, কতটা সেটা দরকার হবে? সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কি হবে বলো দেখি, কোনটা সঠিক অ্যান্সার হবে বলে তোমাদের মনে হচ্ছে? হাফ দ্য স্টেট লেজিসলেচার, তাই না? স্টেট লেজিসলেচারে হাফ থাকতে হবে, তাহলেই সেটা কিন্তু আমরা অ্যামেন্ড করতে পারবো। বলছে ফান্ডামেন্টাল রাইটস আর কন্টেইন ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দেখি, তাহলে কোন পার্টে মূলত ফান্ডামেন্টাল রাইটসগুলোকে আমরা লক্ষ্য করতে পারি বা ফান্ডামেন্টাল রাইটসকে রক্ষা করা যায়? যদি আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনকে দেখি, তাহলে কোন স্তরে আমরা বা কোন জায়গাতে আমরা ফান্ডামেন্টাল রাইটসকে লক্ষ্য করতে পারি? সবাই একটু মনোযোগ সহকারে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। কোনটা হতে পারে? ফান্ডামেন্টাল রাইটস আর কন্টেইন ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন পার্টে আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলোকে দেখতে পারি? এটা কিন্তু হয়ে যাবে আমাদের পার্ট 3-তে, তাই না? ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া আর ইন এ ফর্ম অফ। যদি আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলো দেখি আমাদের ইন্ডিয়ার, তাহলে এটা কিসের ফর্মে আছে? কিসের ফর্মে আছে? সবাই অ্যান্সার দেবে। যদি আমরা ফান্ডামেন্টাল রাইটসগুলোকে দেখি ইন্ডিয়ার, তাহলে এটা কিসের ফর্মে আছে? টোটাল যে ফরমেশনটা আছে ফান্ডামেন্টাল রাইটসের, এটা আমরা কিসের ভিত্তিতে দেখতে পারি? এটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন অন দ্য পাওয়ার অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের অনেক সময় কি হয়, গভর্নমেন্ট কিছু পাওয়ার এতটা খাটানোর চেষ্টা করে যেখানে কিনা আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে হনন করার চেষ্টা করে। তো সেইগুলোতে আমাদেরকে প্রোটেক্ট করে কে? সুপ্রিম কোর্ট। এবং আমরা যদি কোনো কারণে এটা ফিল করি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসগুলো ঠিকঠাকভাবে সঠিকভাবে থাকছে না কোনো একটা কাজে, তাহলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারি। তো যাই হোক, তো ওই বিষয়টা নিয়েই নেক্সট কোশ্চেন এসেছে। ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া আর প্রোটেক্টেড বাই দ্য। ফান্ডামেন্টাল রাইটসকে মূলত ইন্ডিয়াতে প্রোটেক্টেড করে কে? প্রেসিডেন্ট, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, প্রাইম মিনিস্টার। কে প্রোটেক্ট করে? কোনটা হবে? অবশ্যই সুপ্রিম কোর্ট হবে, একটু আগে আমি বললাম, তাই না? বলছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর কন্টেইন ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এই যে আমরা ডিরেক্টিভ পলিসি পড়লাম, যে আমরা পড়লাম যে কোনো একটি স্টেট গভর্নমেন্ট যখন কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে, তখন দুম করে তার যেটা মনে হচ্ছে সে নিয়ে নিচ্ছে এমনটা তো নয়, তার একটা নির্দিষ্ট ফরমেশনে তাকে নিতে হয়। তো যাই হোক, তো এই সম্পর্কে কোথায় লেখা আছে? পার্ট 3-তে, 4-এ, 5-এ কোথায় লেখা আছে? 72 আমরা মাথায় রাখবো, এটা হয়ে যাবে পার্ট 4-এ লেখা আছে, তাই না? বলছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এইম টু সেট আপ এ। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, স্টেট পলিসির যে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালসগুলোকে দেখতে পারি, এটা লক্ষ্যটা কি? এটা তো একটা পার্টিকুলার লক্ষ্য আছে তো, নাকি? কিছু তো একটা লক্ষ্য আছে, তো এর লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটাকে তোমাকে এখানে জানতে চেয়েছে। ওটাই বলেছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এইম টু সেট আপ এ। কি লক্ষ্য আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির, যেটা অর্জন করার উপরে গুরুত্ব দেওয়া হয়? একটা সোশ্যালিস্ট স্টেটকে যেন আমরা উপহার দিতে পারি, সেই জায়গাটার উপরে কিন্তু ফোকাস করা হয়। বলছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর, বলছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এক্স্যাক্টলি কি? এগুলো মানে এগুলোকে আমরা কি হিসেবে ধরতে পারি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে? বলেছে এটা হচ্ছে এমন, সবাই অ্যান্সার দাও, এটা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে আমরা কি হিসাবে ধরতে পারি? বলো দেখি।
এটা মাথায় রাখবো আমরা, এটাকে কখনোই এনফোর্সলি কখনো সুপ্রিম কোর্ট চাপাতে পারে না, ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট কখনোই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে এনফোর্স করে চাপাতে পারে না, মাথা রাখবে কিন্তু, এটাই এটার গুরুত্ব। বলছে দ্য ডিফারেন্ট স্কিমস লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট আর অফেন ইন্সপায়ার বাই, ধরে না আমাদের যে ধরনের গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে ধরনের স্কিমসগুলো নিয়ে আসে, যত ধরনের স্কিম আছে, এই স্কিমগুলো কোনো না কোনো একটা বিষয়কে তো বেস করেই তো নিয়ে আসে। তো ওই যে বিষয়গুলোর যেটা আমি তোমাদের বললাম যে বেস করে নিয়ে আসে, ওটা কোনখান থেকে, কোন বেসটাকে দেখে আনে, সেটা কি ফান্ডামেন্টাল রাইটস নাকি ফান্ডামেন্টাল ডিউটিস নাকি ডিরেক্টিভ প্রিন্সিপাল নাকি প্রিয়াম্বল, কোনটা হতে পারে? ডিফারেন্ট যে স্কিমগুলো আসে সেগুলোর যে লঞ্চটা হয় গভর্নমেন্টের থ্রুতে, সেটা কার দ্বারা ইন্সপায়ার হয় বলো দেখি, সবাই অ্যান্সার দাও। একদম, এটা কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালের দ্বারা ইন্সপায়ার হয়, ঠিক আছে? তো একদম ডিরেক্টিভ প্রিন্সিপালের দ্বারা। ওকে, তো বেশ, এবার যারা যারা নোটটা নেবে, এই যে দেখো টোটাল আমি কিন্তু বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল 75খানা কোশ্চেন সলভ করালাম। আর তোমরা যদি চাও তাহলে এই পলিসিসের থেকে আরও ধরে নাও কোশ্চেন নিয়ে আসবো, 500-600 কোশ্চেন আনতেও অসুবিধে নেই আমার, যদি তোমরা চাও তো অবশ্যই লিখে জানাবে। আর তোমরা একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাবে, হ্যাঁ, টোটাল তোমাদের কখানা, এই যে যতগুলো আমি সলভ করালাম, টোটাল কখানা তোমাদের ঠিক হলো। ধরে নাও আমরা 75টি কোশ্চেন সলভ করলাম, তো 75টি কোশ্চেনের মধ্যে তোমাদের কটা ঠিক হলো সেটা একটু লিখে জানাও, ঠিক আছে? আর পাসওয়ার্ডের একটা অংশ তো ক্লাসের মাঝে দিয়েছি, যেটার থ্রুতে তোমরা পিডিএফটি পাবে, হোয়াটসঅ্যাপের থ্রুতে পিডিএফটি দেওয়াবে। এবার পিডিএফ দেওয়ার প্রসেসটাকে বলি আমি, দেখবে আমি ক্লাসের মাঝে একটা পাসওয়ার্ড দিয়েছি, এখন একটা পাসওয়ার্ড দেবো, দুটোকে মিলিয়ে, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমাদের এই যে 9064253244 এই নম্বরে গিয়ে ওই কোডটাকে দুটোকে মিলিয়ে, ওই দুটো মিলিয়ে কোডটাকে লিখে জানাতে হবে, কোনো মাঝে স্পেস থাকবে না। তোমরা জানো যারা আগে আগে ক্লাস করেছো, জানাবে, দেখবে তোমাদের মোবাইলে কিছুক্ষণের মধ্যেই পিডিএফটি চলে আসবে, ঠিক আছে? তো আর তোমরা ক্লাস শেষের পরেই তোমরা মোবাইলে মেসেজ করতে পারো, অসুবিধে নেই, ঠিক আছে? ক্লাস শেষ হলো তারপরেই তোমরা মোবাইলে মেসেজ করে মূলত পিডিএফটি নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবার বাকি কোডটি দেওয়ার আগে আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই, যদি এই ক্লাসটি ভালো লেগেছে, যদি তোমরা ভাবছো যে না স্যার পরিশ্রম করে এনেছেন, ক্লাসটি সত্যি ভালো লাগলো, অবশ্যই লাইক করে দেবে, কারণ এই ধরনের ক্লাসগুলোকে আনতে অনেকটাই পরিশ্রম। তো চেষ্টা করবে সবাই লাইক করার, যেন এই ধরনের ক্লাসগুলোকে রেগুলার বেসিসে আরও আনতে পারি, ঠিক আছে? আর তোমাদের নেক্সট ক্লাস আমি ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের উপরে করাচ্ছি, দ্রুততার সাথে ওটা আমি ডেট দিয়ে দিচ্ছি কবে আমি ওই ক্লাসটাকে নিয়ে আসছি। অবশ্যই কিন্তু লাইক করবে, আবারও বলছি, ওকে? আর যারা যারা মূলত আমাদের নতুন ব্যাচে, যেটা কিনা 10 তারিখ থেকে শুরু হচ্ছে, ইন্দ্রজিৎ ব্যাচে জয়েন হতে চাইছো, আবারও বলছি একদম ফাউন্ডেশন ব্যাচ থাকবে, কারণ তোমরা বেশিরভাগ সময় পরীক্ষাতে যদি নেট পরীক্ষায় যদি আটকে যাচ্ছ, এই পেপার 1-এর জন্যই আটকে যাচ্ছ। তো একদম মান্থলি ফিস দিতে পারবে, কোনো চাপ নেই যে তোমাকে জাস্ট ধরে নাও সিট বুকিং করে তারপরে সমস্ত টাকা দিয়ে দিতে হবে, এমনটা নেই, একদম মাসে তুমি কভার করতে পারবে, কোনো অসুবিধে নেই। তো অবশ্যই চেষ্টা করো ক্লাসটিতে জয়েন থাকার এবং সেই অনুসারে নিজের প্রিপারেশনটাকে আরও ডেভেলপ করবার। বা আরও ডিটেলস জানতে হলে দেখো নিচে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে, সেখানে তোমরা মেসেজ করলেই দেখবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, বুঝতে পারলে? তো এবার আসি আজকের কোড। তো তোমাদের অলরেডি আমি ক্লাসের মাঝে কোডটা দিয়ে দিয়েছি, 3টে অ্যালফাবেট দিয়ে একটা কোড দিয়েছি, যারা যারা করনি ক্লাসের মাঝে গিয়ে ওটাকে দেখে নেবে। আর এখন আমি ডিজিট দেব, তো এখন ডিজিট হচ্ছে 5, 6, 7, ঠিক আছে? তো ওই যে 3টে কোড ছিল, ওই 3টে কোড প্রথমে লিখে তারপরে 5, 6, 7 লিখে তোমরা হোয়াটসঅ্যাপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে 9064, এই নম্বরটা কিন্তু অন্য নম্বরে নয়, 9064625324, এই নম্বরে জাস্ট মেসেজ করে দেবে, দেখবে তোমাদের কাছে কিছুক্ষণের মধ্যে নোটটি পৌঁছে যাবে, ঠিক আছে? তো আর কিচ্ছু করতে হবে না যে স্যার আজকের ক্লাসটি জন্য মানে পিডিএফটি দিন, কিচ্ছু বলতে হবে না। আর এই যে পিডিএফটি, এটা এই যে আজকের ক্লাস হয়ে গেল, এরপরে 3 দিন যাবত মূলত এই পিডিএফটি দেওয়া হবে। তারপরে যদি তোমরা কোড লিখে জানাও তাহলে কিন্তু আর পাবে না, ঠিক আছে? কারণ স্বাভাবিক ব্যাপার, তখন আলাদা ক্লাস চলে আসবে, তখন ওটার আমরা তখন সেট আপ করে রাখবো। আর তোমাদের আগেও বলেছি এটা আমাদের যেহেতু অটোমেটিক হয়, তো আমাদের একটাকে সেট আপ যতক্ষণ না ওটাকে তুলে নিয়ে অপরটা সেট আপ করা যায় না, তো ওর জন্য ক্লাস 3 দিনের মাথায় কিন্তু এই পিডিএফটাকে নিয়ে নেবে, বুঝতে পারলে? বোঝাতে পারলাম বিষয়টা? আর ক্লাসটি ভালো লেগেছে তো একটু কমেন্ট সেকশনে লিখে জানাবে। রাখছি তাহলে, সবাই ভালোভাবে এটাকে বাড়িতে স্টাডি করো, তারপরে নতুন ক্লাস আসলে
নতুন ক্লাসের যে পিডিএফ সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর পরীক্ষা চলে এসছে, একটু ভালোভাবে এখন পড়াশোনা শুরু করে দাও। রাখছি তাহলে, হ্যাঁ।